আসসালামু আলাইকুম। নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের কোনো একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইতালিতে আমি কিভাবে এসেছি, আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে একদম আইএলটিএস দেওয়া থেকে শুরু করে ইতালিতে আসা পর্যন্ত এবং এসে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথে থাকবেন। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের জন্য আজকের ভিডিওতে একটি গিফট থাকবে। আজকের ভিডিওতে ওই গিফট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা গিফট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হায়ার স্টাডিজের জন্য ইতালিতে আসার জন্য আমার ফুল জার্নিটাকে আমি 4টা স্টেপে ভাগ করব। তো ফার্স্ট স্টেপে যদি আসি, সেটা হচ্ছে যে আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছি। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশের স্বনামধন্য একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলাম। যাদের ব্যাংক জব সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো জানেন যে কি পরিমাণ প্রেশার থাকে ব্যাংক জব। তো এটা আমার জন্য খুব ইজি ছিল না, ব্যাংকে জব করে তারপর আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়াটা। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, ইংলিশের ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো থাকে, বেসিকটা যদি স্ট্রং থাকে, আমি বলবো যে খুব বেশি কষ্ট করতে হবে না আপনাদের আইএলটিএস স্কোরের জন্য। তো যেহেতু আইএলটিএস এর জন্য একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আমি যদিও ওইভাবে প্রিপারেশন নিতে পারিনি, টুকটাক যতটুকু পেরেছি চেষ্টা করেছি প্রিপারেশন নেওয়ার জন্য। তারপরে আমাদের ব্যাংকের বাৎসরিক একটা ছুটি থাকে, এটাকে এলএফএ বলা হয়। তো 15 দিন বাৎসরিক একটা ছুটি। তো আমি প্ল্যান করেছি যে ওই ছুটিটাতে আমি আইএলটিএস এক্সামটা দিয়ে দিব। সে প্ল্যান মোতাবেক 2024-এর ফেব্রুয়ারির শেষ, অর্থাৎ ফেব্রুয়ারির 29 তারিখ থেকে আমি আমার যে বাৎসরিক ছুটিটা নেই, তার আগে আমার আইএলটিএস এর বুকিংটা দিয়ে নেই একটা সুইটেবল ডেট দেখে, আমার ছুটির সাথে ম্যাচ করে। সম্ভবত মার্চের 13 তারিখ আমার আইএলটিএস এক্সামের ডেট বুক করা ছিল। তো সেই হিসাবে আমি প্রিপারেশন নিয়েছি এবং ওই বন্ধের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এক্সাম মোটামুটি ভালো দিলাম, এক্সপেকটেশন ভালো ছিল যে স্কোরটা ভালো একটা স্কোর আসবে। তো আনফরচুনেটলি ওই আশানুরূপ স্কোরটা আমার আসেনি। যাই হোক, মার্চের শেষের দিকে আমি আমার আইএলটিএস স্কোরটা হাতে পাওয়ার পরে যেহেতু আমার রেজাল্টটা আমার আশানুরূপ হয়নি, তখন চিন্তা করছিলাম যে এই রেজাল্ট নিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে আমি আবেদন করতে পারি। যেহেতু এপ্রিল চলে আসছে প্রায়, ইউরোপের অনেক কান্ট্রিতে তখন অলরেডি অ্যাডমিশন ফ্যাসিলিটিস অফ হয়ে গেছে, অর্থাৎ যে অ্যাডমিশনের যে ডেডলাইন সেটা পার হয়ে গেছে। তখন আমি সার্চ করতেছিলাম কোন দেশে আবেদন করা যায়, কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করা যায়। তো সার্চ করার পর আমি দেখলাম যে আমার যে আইএলটিএস স্কোর রয়েছে এবং আমার তখনকার প্রেক্ষাপটে ইতালি আমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে, যেহেতু আমার আইএলটিএস স্কোরটা একটু কম তুলনামূলকভাবে, প্লাস হচ্ছে যে ডেডলাইনে অনেক দেশের অনেক ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে। তো সেই হিসাবে আমি ইতালির কয়েকটা ইউনিভার্সিটিকে শর্টলিস্ট করার পরে আমি আবেদন শুরু করি। তো ইতালিয়ান ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে সবগুলো আমি রেডি করে ফেলি খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না। তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আজকে আমি আর আলোচনা করব না, অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। সেই ভিডিওটা দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের। যেটা বলছিলাম, যেহেতু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আবেদনের ডেডলাইন শেষ হয়ে গিয়েছিল, তো অল্প কয়েকটা ইউনিভার্সিটিতে আমি আবেদন করার চান্স পেয়েছিলাম। তার মধ্যে ইউনিভার্সিটি অফ পাদুয়াতে তখন সম্ভবত সেকেন্ড কল বা থার্ড কল চলছিল। তারপর আমি আবেদন করি। আবেদন করার পরে পাদুয়াতে যেহেতু সেকেন্ড কল বা থার্ড কল ছিল, সিট তাদের ফিল আপ হয়ে যাওয়ার কারণে আনফরচুনেটলি আমি ইউনিভার্সিটি অফ পাদুয়া থেকে অ্যাকসেপ্টেন্সটা পাইনি। ইউনিভার্সিটি পাদুয়াতে আমি এক অ্যাপ্লিকেশনে 2টা সাবজেক্টে আবেদন করেছিলাম, 2টাতে আমি রিজেক্টেড হয়েছি। তারপরে যে ইউনিভার্সিটিগুলোতে আবেদনের ডেডলাইন ছিল ওইগুলোতে আমি আবেদন করা শুরু করি। আবেদন করার পরে মে মাসের দিকে আমার ইউনিভার্সিটি থেকে মেইল করে যে আমাকে ইন্টারভিউ দিতে হবে একটা। তো আমি একটা জুম ইন্টারভিউ দিই, একটা অনলাইন বোর্ড হয়েছিল। ওই ইন্টারভিউ দেওয়ার পরে 2 দিন পরে আমি অ্যাডমিশন লেটার পেয়ে যাই। এফাকে একটু বলে নেই যে যেহেতু আমার একটা প্ল্যান ছিল যে আমি বাইরে আসবো হায়ার স্টাডিজের জন্য, তো আগে থেকে আমি আমার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করছিলাম, যাতে একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট আমি প্রিপেয়ার করতে পারি। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওতে আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি যে কিভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে একটা অ্যাকসেপ্টেবল একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি কিভাবে রেডি করবেন, একটা হেলদি ব্যাংক স্টেটমেন্ট আপনি কিভাবে রেডি করবেন। তো ওই ভিডিওটা দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন কিভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি রেডি করবেন। যখন আমি অ্যাডমিশন লেটার পেয়ে গেলাম, তখন বাকি যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো আমি রেডি করি, যেমন স্পন্সর এফিডেভিট। তো যেহেতু আমি ব্যাংকে জব করতাম, আগে থেকে আমার ট্যাক্স সার্টিফিকেটটা ছিল এবং প্রতি বছর আমি ট্যাক্স রিটার্ন জমা দিতাম। আমার বাবা একজন চাকরিজীবী,
হাই স্কুলের টিচার। ওনারও ট্যাক্স সার্টিফিকেট ছিল এবং হচ্ছে ট্যাক্স রিটার্ন ছিল। তো ট্যাক্সের কাগজপত্র নিয়ে কোনো ধরনের ঝামেলা ছিল না। তো ইতালিতে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে আমি 18 লক্ষ টাকা দেখিয়েছিলাম। তার মধ্যে স্পন্সর অ্যাকাউন্টে ছিল 12 লক্ষ টাকা আর আমার অ্যাকাউন্টে ছিল 6 লক্ষ টাকা। এখন শুরু থেকে অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু থেকে ইতালিতে অ্যাডমিশন নেওয়া পর্যন্ত আমার কত টাকা খরচ হলো এটাকে যে আমি 3টা স্টেপে ভাগ করি। তাহলে একটা হচ্ছে যে বিফোর ভিসা, আরেকটা হচ্ছে আফটার ভিসা, লাস্ট হচ্ছে ইতালিতে অ্যাডমিশন নেওয়ার জন্য যে খরচটা হয়। তো বিফোর ভিসাতে প্রথমে যে খরচটা লাগে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি, যেটা আমি বলেছিলাম যে পাদু ইউনিভার্সিটিতে আমি আবেদন করেছিলাম, ওইটাতে অ্যাপ্লিকেশন ফি ছিল 30 ইউরো। তো ওইখানে প্রায় 4000 টাকার মতো বাংলা টাকায় গিয়েছিল। আর বাকি যে আরো 4টা ইউনিভার্সিটিতে আবেদন করেছি ওইগুলোতে কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না। তো আমার অ্যাপ্লিকেশন ফি বাবদ 4000 টাকা গেল। তারপরে যখন অ্যাডমিশন লেটার পেয়ে গেলাম, আমার ইউনিভার্সিটিতে আবার প্রি অ্যাডমিশন কোনো ফি নেই, অর্থাৎ প্রি এনরোলমেন্ট কোনো ফি লাগে না, সেক্ষেত্রে এটা আমার জিরো ছিল। অফার লেটার বা অ্যাডমিশন লেটার পাওয়ার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে সিমিয়া করা। সিমিয়া নিয়েও আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সিমিয়া সম্পর্কে কোনো কোশ্চেন থাকবে না আশা করি। তো আমার ইউনিভার্সিটি থেকে আবার আমাকে প্রি এনরোলমেন্ট যে সামারি দেয়, ওই প্রি এনরোলমেন্ট সামারি আবার আমাকে সিমিয়ার আগে আমাকে দিয়ে দিয়েছিল এবং আমাকে মেইল করে বলছিল যে যখন আমার সিমিয়া সার্টিফিকেটটা পাবো তখন যেন আমি তাদেরকে মেইলে পাঠাই, পাঠানোর পরে তারা আমাকে প্রি এনরোলমেন্ট সামারিতে তারা অ্যাড করে দিবে। তো সিমিয়া করতে আমার 300 ইউরো লেগেছিল, বাংলা টাকা প্রায় 39-40 হাজার টাকার মতো। তারপরে সিমিয়া পাওয়ার পরে আমি এটা ইউনিভার্সিটিকে মেইল করি, করার পরে তারা আমাকে নতুন করে প্রি এনরোলমেন্ট সামারি দেয়, ওইটাতে সিমিয়াটা অ্যাড করা ছিল। তারপর হচ্ছে যে ইন্স্যুরেন্সটা দুইভাবে নেওয়া যায়, বাংলাদেশ থেকে নেওয়া যায়, বিএফএস লিস্টেড কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ওইগুলো থেকে আপনারা নিতে পারেন, ওইটা নেওয়াটা বেটার। তবে আপনি চাইলে ওয়েটালি.net থেকে নিতে পারেন, আমি ওয়েটালি থেকে নিয়েছিলাম, ওইখানে 135 ইউরো লেগেছিল। তারপর স্পন্সর এফিডেভিট রেডি করেছি, ওই আমার সার্টিফিকেটে আমার বাবার নাম যা দেয়া, কিন্তু আমার বাবার এনআইডি কার্ডের সাথে আবার একটা মিসম্যাচ ছিল, তো এটার জন্য আমি একটা সেম নেম এফিডেভিট করে নিয়েছিলাম। আর টুকটাক কাগজপত্র নিয়ে এফিডেভিট বাবা তো এখানে প্রায় 5,000 টাকার মতো গিয়েছিল। তারপর বিএফএস এ ফি লেগেছে প্রায় 10,370 টাকা বা 10,500 টাকা যদি আমি ধরি, প্লাস আরো কিছু টুকটাক প্রিন্টিং এর জন্য, ফটোকপির জন্য কিছু কস্ট ছিল। আর কি কস্ট বলতে ভুলে গিয়েছিলাম, আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট সার্টিফিকেট সত্যায়িত করার জন্য একটা কস্ট আছে। এখন তো অনলাইনে করা যায়, আমাদের সময় পর্যন্ত অনলাইনে করা যেত না, ম্যানুয়ালি করা লাগতো। তখন আমি যেহেতু কোনোটা 3 কপি করেছিলাম, কোনোটা 5 কপি করেছিলাম, তো সবকিছু মিলিয়ে এভারেজে আমার এখানে প্রায় 4 থেকে 5,000 টাকার মতো অ্যাটেস্টেশন পারপাসে গিয়েছিল। সবকিছু মিলে প্রায় 1,20,000 থেকে 25,000 টাকার মতো আমার খরচ হয়েছিল ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত। তারপরে ভিসা আবেদন করার পরে ওয়েট করছিলাম কখন ভিসার ডিসিশন আসবে, ইয়েস অর নো, পজিটিভ অর নেগেটিভ। তো ভিসার জন্য ফাইল সাবমিট করেছি আগস্টের 1 তারিখে, ভিসার ডিসিশন পাই হচ্ছে নভেম্বরের 5 তারিখে। আমার কাছে মেইল আসে যে ইউনিভার্সিটালি যে পোর্টাল আছে, প্রি এনরোলমেন্টের যে পোর্টাল আপডেট হয়েছে, ওইখানে আমার কাছে মেল আসছে যে আমার ভিসা ইস্যু হয়েছে। 6 তারিখে আমার পাসপোর্ট কালেক্ট করি। তো সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আজকে যে গিফটের কথা বলেছিলাম ঘোষণা করব, সেটা বলে নিচ্ছি। ভাষার মাস উপলক্ষে আপনাদের জন্য আবারও আমি সেই ফ্রি সাবজেক্ট অ্যাসেসমেন্ট অপরচুনিটিটা নিয়ে আসছি। আজকে থেকে অর্থাৎ 13/2/2025 থেকে 21/2/2025 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আমরা ফ্রিতে সাবজেক্ট অ্যাসেসমেন্ট করাতে চাই, তারা এই সুযোগটি পাবেন। ফ্রিতে সাবজেক্ট অ্যাসেসমেন্ট অপরচুনিটি অ্যাভেল করতে হলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওর নিচে কমেন্ট করতে হবে যে আপনি ফ্রিতে সাবজেক্ট অ্যাসেসমেন্ট করাতে চান, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই 3টা কাজ করার পরে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আমার যে ফেসবুক পেজ রয়েছে নুমান্স ডায়েরি, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে এই স্ক্রিনশটটা আমাকে সেন্ড করবেন। সেন্ড করে বলবেন যে আপনি ফ্রিতে সাবজেক্ট অ্যাসেসমেন্ট করাতে চান। পূর্বে যখন ফ্রিতে সাবজেক্ট অ্যাসেসমেন্টের সুযোগ দিয়েছিলাম, যারা ফেসবুক পেজে মেসেজ করেছিলেন তাদের সবাইকে আমি সাবজেক্ট অ্যাসেসমেন্ট করে দিয়েছি। কিছু মিসিং হয়ে গিয়েছিল, আমার পার্সোনাল আইডিতে তারা মেসেজ দিয়েছিল, তখন আমার খেয়াল ছিল না। আমি সবাইকে বলবো যে আমার পার্সোনাল আইডিতে নক না দিয়ে ফেসবুক পেজে আপনারা এই যে স্ক্রিনশটটা নিয়ে আমাকে মেসেজ করবেন। ডেডলাইন শেষ হওয়ার পরে আমি সবাইকে একজন একজন করে ফ্রিতে সাবজেক্ট অ্যাসেসমেন্ট করে দিব। তো খরচের প্রথম স্টেপ তো বললাম। সেকেন্ড স্টেপে যদি আসি, যখন ভিসা ডিসিশন পেয়ে গেলাম তখন প্রথম যে কাজ ছিল সেটা হচ্ছে এয়ার টিকিট বুকিং দেওয়া। তো এয়ার টিকিট বুকিং দেওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। 52,500 টাকা লেগেছিল আমার এয়ার টিকিট বুকিং দেওয়ার জন্য। তো টিকিট বুকিং দেওয়ার পরে আমার যে ইতালিতে আসার জন্য পার্সোনাল যে কিছু শপিং ছিল, কেনাকাটা ছিল, এগুলো করি। এটা হচ্ছে যে পার্সন টু পার্সন ভেরি করে। তো আমার ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকার মতো লেগেছিল আমার শপিং করার জন্য। ইন দ্য মিন টাইমে আমি যে স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম ওইটা ডকুমেন্টস আমি রেডি করেছিলাম, অর্থাৎ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেটা, ওইটা প্রস্তুত করে ফেলেছিলাম। এবার থার্ড স্টেজে আসি, ইতালিতে আসার পরে আমার কি কি খরচ হয়েছিল। ইতালিতে আসার পরে প্রথমে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে কোডিসি ফিসকালের জন্য আবেদন করেছিলাম, ওইটা ফ্রিতে করা যায়। কোডিসি ফিসকাল পাওয়ার পরে এখানকার পারমিসি দি সজর্নো অর্থাৎ রেসিডেন্স পারমিটের জন্য পোস্ট অফিস থেকে একটা কিট ছাড়া লাগে,
তো ওইটার জন্য লেগেছিল 102 ইউরো। আর সাথে আপনার একটা মার্কাদো বললো বা স্টাম্প, যেটা ডাক টিকিট টাইপসের, তো একটা মার্কাদো বললো বা স্টাম্প লেগেছিল, সেটা 16 ইউরো নিয়েছিল। তারপরে বাংলাদেশ যে কনসুলেট অফিস রয়েছে রুমে, সেই রুম থেকে আমার যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ছিল এখান থেকে লিগ্যালাইজেশন করে নিয়ে এসেছি, অর্থাৎ তারা ট্রান্সলেট করে লিগ্যালাইজ করে দিয়েছে আমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা। ওইখানে একটা খরচ আছে, ওইখানে প্রায় 28 ইউরোর মতো লেগেছিল। ফাইনাল এনরোলমেন্টের জন্য আমি ইউনিভার্সিটিতে যখন যাই, যাওয়ার পরে ওই অ্যাডমিশন অফিসে আমি যখন আমার ফ্যামিলি ইনকাম ডকুমেন্ট সহ সব ডকুমেন্ট সাবমিট করি, করার পরে আমাকে শুধু যে একটা ফ্ল্যাট ট্যাক্স আছে আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেটা ছিল 156 ইউরো, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হয়তো এটা লাগতে পারে, 156 ইউরো ফ্ল্যাট ট্যাক্স লাগছে। আর এখানকার যে বাস সার্ভিস আছে, বাস প্লাস হচ্ছে এখানে মিনি মেট্রো সার্ভিস আছে, ওইটার জন্য 1 বছরের একটা সাবস্ক্রিপশন স্টুডেন্টদের জন্য হচ্ছে মাত্র 60 ইউরো, ওইটা আমি সাথে নিয়ে নিয়েছিলাম। নর্মালি এটা করতে গেলে 400 ইউরো লাগে। তো স্টুডেন্ট হিসেবে আমাদের একটা অপরচুনিটি ছিল, একটা অফার ছিল, সেই অফারটা আমি 60 ইউরো দিয়ে নিয়েছিলাম। তারপরে ফাইনালি হচ্ছে আমার যে এনরোলমেন্ট কমপ্লিট হওয়ার পরে একটা এনরোলমেন্ট সার্টিফিকেট দেয় এখান থেকে, সেটা লাগে। তো ওইটাতে আবার 2টা মার্কাদো বললো, অর্থাৎ 16 ইউরোর 2টা স্ট্যাম্প লাগে। সব মিলিয়ে প্রায় 400 ইউরোর মতো আমার লেগেছিল ইতালিতে এসে ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য। তো ফুল জার্নিটা যদি আমি বলি, বিফোর ভিসাতে 1,25,000, তারপরে আপনার কেনাকাটা প্লাস এয়ার ফেয়ারের জন্য যদি ধরি এখানে 1 লাখ বা 1,10,000, ফাইনালি ওইখানে ইতালিতে আসার পরে অ্যাডমিশন পারপাসে আরো 400 ইউরোর মতো লেগে, আরো প্রায় 50,000 টাকার প্লাস লেগে, অর্থাৎ টোটাল হচ্ছে 2,75,000 বা 80,000 টাকার মধ্যে আমার ইতালিতে আসা পর্যন্ত খরচ হয়েছে। আশা করছি আপনার ধারণা পেয়েছেন যে ইতালিতে আসতে গেলে টোটাল কত টাকা লাগতে পারে। কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফি লাগে, প্রি এনরোলমেন্ট ফি, যেটা ওটা 200 থেকে 250 ইউরো লাগতে পারে। আমার ইউনিভার্সিটিতে সেই ফিটা ছিল না, তো সেজন্য আমার এখানে প্রায় 30,000 টাকার মতো সেভ হয়ে গেছে। আশা করছি আপনারা ধারণা পেয়েছেন যে ইতালিতে স্টাডির জন্য আসতে চাইলে আপনার কত টাকা খরচ হতে পারে। আর সম্পূর্ণ প্রসেসটা আমি নিজে নিজে করেছি, যার কারণে কোনো এজেন্সিকে কোনো টাকা পে করতে হয় না। আপনারা যদি নিজে চেষ্টা করেন, আমি বিশ্বাস করি এটা পসিবল। আর আমি চেষ্টা করে যাচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য, যাতে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব সময় সুযোগ করে আপনাদের প্রত্যেককেই রেসপন্স করার জন্য। যেহেতু আমার ওখানে ব্যস্ততা আছে, হয়তো ইনস্ট্যান্ট আমি রেসপন্স করতে পারবো না, কিছু লেট হইতে পারে। আর আরেকটা বিষয় বলবো, আপনারা নিজে চেষ্টা করেন এবং নিজে স্টাডি করেন। হ্যাঁ, আপনারা দেখা যায় যে অনেকেই আমার কাছে সিম্পল বিষয়ে কোশ্চেন করেন, যেগুলো কিন্তু আপনি একটু ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন কিংবা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি আপনাদের হেল্প করতে, তারপরেও আমার কিছু লিমিটেশন থাকবে, যে সবাইকে আমি চাইলে হেল্প করতে পারবো না আমার সময় স্বল্পতার জন্য, বা কিছু কিছু সিলি বিষয় থাকে, এগুলো আপনারা চাইলে গুগল থেকে নিতে পারেন, কিন্তু আপনারা এই কষ্টটুকু আপনারা করতে চান। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে, আপনারাও আপনাদেরকে হেল্প করতে হবে। আপনি যদি নিজেকে আপনি হেল্প না করেন, আল্লাহ আপনাকে হেল্প করবেন। কথা প্রসঙ্গে যেহেতু আসছে আমি বলি, আমার যখন অফার লেটার চলে আসে তখন আমি একটা এজেন্সিতে যোগাযোগ করি যে আমার কাগজপত্রগুলো কিভাবে রেডি করব। এখানে যাওয়ার পরে তারা চার্জও চেয়েছিল অনেক, তারপর নেগোশিয়েট করে আমি চার্জটা কমিয়েছিলাম। কমার পরে তারপর আমার মনে হলো যে না, আমার আবেদনটা আমি নিজেই করবো। একটা কথা দিয়ে তাদের প্রতি আমার যে ট্রাস্ট যেটা, সেটা নষ্ট হয়ে যায়। তারপর আমি জেদ নিলাম মনের মধ্যে যে না, অ্যাপ্লিকেশন আমি নিজেই করবো ইনশাল্লাহ। তারপরে চেষ্টা করেছি, স্টাডি করেছি, কষ্ট হয়েছে। আমি যেরকম আপনাদেরকে রিসার্চ গুলা দিচ্ছি একটা চ্যানেলে, আমি সত্য কথা বলতে কি এরকম ভাবে গোছানো কোনো কিছু আমি তখন পাইনি। আমার কষ্ট হয়েছে এই রিসার্চ গুলো কালেক্ট করার জন্য। তো এখন আমি চাই যে আমি যে কষ্টটা করেছি আপনারা সেই কষ্টটা না করেন, এই জন্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি হেল্প করার ট্রাই করে যাচ্ছি। প্রতি ভিডিওতে আমি বলি আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ সবকিছু আপলোড করব। যেমন এখন যেহেতু অফার লেটার অলরেডি আসা শুরু হয়েছে, এখন দরকার হচ্ছে সিমি। আমি কিন্তু সিমের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তারপরে আমি স্টেপ বাই স্টেপে সামনে আগাবো। তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করেন, আপনার ফুল জার্নিতে আশা করি আমার চ্যানেল আপনাদেরকে অনেক হেল্প করবে এবং আপনারা নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইতালিতে চলে আসতে পারবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, যারা হায়ার স্টাডিজের জন্য আসতে চায় তাদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা কোন টপিকসের উপরে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নোমান্স ডায়েরি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।